This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন সমস্যা তো শেষ নেই, কারণ গত 15 বছর ধরে তৃণমূলের যে সরকার চলছে সেই স্বৈরাচারী সরকার পুরো রাজ্যের মানুষকে যেমন ঠকিয়েছে, অন্যায় করেছে তাদের উপর, অত্যাচার করেছে তাদের উপর, এবং যে আসল উন্নয়নটা করার কথা সেই উন্নয়নটা কিন্তু এখানটায় করা হয়নি। এবং গোটা বাংলার মানুষ যেভাবে বাংলার থেকে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দিতে চায়, এবারও প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে আমরা এখান থেকে জয়ী হব বলেই আমরা আশাবাদী। রাজ্য বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় এসে উপস্থিত। এই মুহূর্তে প্রার্থীদের তুঙ্গে প্রচার, নাওয়া খাওয়া ভুলে সকাল থেকে রাত পর্যন্ত চরকির মতন ঘুরপাক খাচ্ছেন তার এই প্রান্ত থেকে ওই প্রান্ত, তার কেন্দ্রে। আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি উত্তরবঙ্গের দার্জিলিংয়ের যে কটি বিধানসভা আসন রয়েছে তার মধ্যে অন্যতম মাটিগাড়া নকশালবাড়ি সংরক্ষিত আসন। ভোটের লড়াইয়ের দামামা বেঁচে গেছে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একের পর এক রাজনৈতিক দল ঘোষণা করে ফেলেছে তাদের প্রার্থী তালিকা। কোথাও চমক, কোথাও ক্ষোভ, আবার কোথাও বিদ্রোহের সুর। কে এগিয়ে, কার দলে ভাঙন, কোন আসনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রার্থী ঘোষণার এই রাজনৈতিক সমীকরণ বদলে দিচ্ছে গোটা নির্বাচনের ছবি। নির্বাচন সংক্রান্ত সমস্ত বিশ্লেষণ, সমস্ত অন্দরমহলের খবর নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান আপনি কি বিধায়ক? আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মাটিগাড়া নকশালবাড়ি সংরক্ষিত আসনের এবারে বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন। এই আনন্দবাবুর সঙ্গে আমরা অবশ্যই কথা বলবো, তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এই আনন্দময় বর্মনই কিন্তু আনন্দ ছড়িয়েছিলেন গতবারের অর্থাৎ 2021 সালের রাজ্য বিধানসভা নির্বাচনে, এবং তৃণমূলের মুখের হাসি কিন্তু কেড়ে নিয়েছিলেন। 70,848 ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে। এবারে কি হতে চলেছে, কি বলছেন তিনি? বাড়ি বাড়ি প্রচার তো শুরু করে দিয়েছেন। আনন্দবাবু, প্রথমেই আপনাকে সংবাদ শিরোনামে স্বাগত জানাই। এবারে কি ভাবছেন? নমস্কার। এবারে কি ভাবছেন, কি হতে চলেছে? দেখুন, এবারেও গতবারের ভোটের যে রেজাল্ট ছিল তার পুনরাবৃত্তি এবারেও হবে, এবং গোটা বাংলার মানুষ যেভাবে বাংলার থেকে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দিতে চায়, বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে চায়, এই মাটিগাড়া বিধানসভার মানুষও সেই বিষয়ে সবাই একমত, এবং তারাও চাইছেন তৃণমূল কংগ্রেসের বিসর্জন হোক, বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হোক। সেজন্য স্বাভাবিকভাবে যেখানটায় আমি প্রচারে যাচ্ছি সমস্ত এলাকার মানুষজন তারা ঘরের থেকে নিজেরাই বেরিয়ে আসছেন, তারা আমার সাথে হাত মেলাচ্ছেন। সবার একটা উৎসাহ উদ্দীপনা, সবাই নিজেরাই জয় শ্রীরাম ধ্বনি বলছেন, সবাই বিজেপি জিন্দাবাদ বলছেন, দাদা পরিবর্তন হবেই বলছেন, নিশ্চিত আপনাদের জয় হবে। তো স্বাভাবিকভাবে একটা খুব পজিটিভ রেসপন্স আমরা পাচ্ছি, এবং আগামী দিনেও গতবারের যে আমরা প্রায় 71,000 ভোটে এখান থেকে বিজয়ী হয়েছিলাম, এবারও প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে আমরা এখান থেকে জয়ী হব বলেই আমরা আশাবাদী। সামগ্রিকভাবে যদি আমরা তাকিয়ে থাকি তাহলে উত্তরবঙ্গের এই দার্জিলিং জেলায় সবকটি আসনই বলতে গেলে বিজেপির দখলে, এবং সেই জায়গায় কোনো রকমভাবে কিন্তু দাঁত ফোটাতে পারেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবারেও কীরকম জয়ের ধারা থাকবে বলে মনে করেন? সামগ্রিকভাবে বিজেপির ফল কীরকম হবে এই জেলায়? দেখুন, এই জেলায় শুধুমাত্র না, গোটা উত্তরবঙ্গেই বিজেপির একটা গড় বলতে পারেন। গত বিধানসভা নির্বাচনেও তৃণমূলের থেকে অনেক বেশি আসন আমরা এখান থেকে পেয়েছিলাম, এবং এই দার্জিলিং জেলার 5টি আসনই আমরা বিজেপি এখান থেকে জয়ী হয়েছিলাম। তো এবারেও তার কোনো অন্যথা হবে না। এবারেও যেমন এই দার্জিলিং জেলার 5টি আসনই আমরা পাবো, এবং তার সাথে সাথে উত্তরবঙ্গ গতবার আমরা প্রায় 30টি আসন পেয়েছিলাম, সেটা এবার প্রায় 45টি আসনে পরিণত হবে, এবং গোটা রাজ্য জুড়ে বিজেপির একটা রেকর্ড ভোটে আমরা জয়লাভ করব, এবং নতুন ইতিহাস তৈরি হবে বিজেপির, এবং বিজেপির সরকার হবে, এটুকু আমি বলতে পারি। সামগ্রিকভাবে উত্তরবঙ্গের প্রধান সমস্যা ভূমিধস, সেচ এবং অবশ্যই কৃষিকার্য, আর সেই সঙ্গে যেহেতু চা বাগান রয়েছে, চা শ্রমিকও রয়েছে, তাদের মজুরি আর কর্মসংস্থান, কি বলবেন? দেখুন, সমস্যা তো শেষ নেই, কারণ গত 15 বছর ধরে তৃণমূলের যে সরকার চলছে সেই স্বৈরাচারী সরকার পুরো রাজ্যের মানুষকে যেমন ঠকিয়েছে, অন্যায় করেছে তাদের উপর, অত্যাচার করেছে তাদের উপর, এবং যে আসল উন্নয়নটা করার কথা সেই উন্নয়নটা কিন্তু এখানটায় করা হয়নি। স্বাভাবিকভাবে মানুষ এখানটা বঞ্চিত হয়ে রয়েছে। আপনি যে বিষয়গুলোর কথা বলেন, দেখুন এখানটা অনেকগুলো নদী রয়েছে, সেই নদীগুলোর কিন্তু যে বাঁধ হওয়ার কথা, সেচ বাঁধ, সেগুলো কিন্তু এখনও হয়নি। অনেক বর্ষার সময় আমরা দেখি যে অনেক ঘর সেই বর্ষার জলে নদীর তলে আর চলে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এখানটায় এই সমস্যাটা একটা বড় সমস্যা।
এছাড়াও চা বাগানের শ্রমিকদের যে সমস্যা সেটা আপনারা নিজেরাও চাক্ষুষ করেছেন। কিছুক্ষণ আগে আমরা চা বাগানে প্রচারে গিয়েছিলাম, সেখানকার লোকেদের কীরকম দুর্দশা। চা শ্রমিকদের এখনও মাত্র 200-250 টাকা মজুরিতে কাজ করতে হয়, তাদের কোনো মানে পিএফের কোনো যে টাকাটা তারা জমা করেন সেই টাকাটার কোনো হিসেব থাকে না, সেই টাকাটা সঠিকভাবে জমা হয় না। তাদের এলাকার রাস্তাঘাট সেই বেহাল পরিদশা, এবং তাদের যে এখানটায় যে আসল মূল যে জমির মালিকানার যে সমস্যা সেই সমস্যা থেকেও আর তারা ভুগছেন। তাদের জমির মালিকানা এখনও পর্যন্ত দেওয়া হয়নি। পরিবর্তে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী এই রাজ্যের যত চা বাগানগুলো রয়েছে মালিকদের 15% থেকে 30% জমি টি ট্যুরিজমের নামে তারা ব্যবহার করার জন্য দিচ্ছেন। সেখানে বড় বড় বহুতল হচ্ছে, রিসর্ট হচ্ছে। তো স্বাভাবিকভাবে এই চা বাগানের মানুষের সমস্যা রয়েছে। কৃষক যারা রয়েছেন তাদের অনেক সমস্যা। আমাদের কেন্দ্র সরকার যে কিষাণ সম্মান নিধির প্রকল্প, সেখান থেকে প্রায় বাংলার 20 লক্ষ কৃষককে বঞ্চিত করে রাখা হয়েছে। এরকম নানাবিধ সমস্যা এই এলাকাতে রয়েছে। সেই সমস্যাগুলোর দ্রুত রূপায়ণ নিশ্চিতভাবে এই সরকার তো 15 বছরে করেনি, আমাদের বিজেপি সরকার হলে নিশ্চিতভাবে আমরা সেগুলো করব। মানুষ সব কিছুই দেখছে, সব কিছু বুঝেছে যে 15 বছরে এই সরকারের থেকে তারা কিছুই পায়নি। শুধুমাত্র নামমাত্র ভাতা দিয়ে মানুষের মন জয় করা যায় না, ভোট বৈতরণী পার হওয়া যায় না। মানুষ এবার যোগ্য জবাব দেবে, মানুষ আগামী দিনে বিজেপি সরকার তৈরি করবে। শারীরিক সুস্থতায় চাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, আর তার জন্য সুনামের সঙ্গে উন্নত গুণমান, পুষ্টিকর, সুস্বাদু বিভিন্ন প্রকার চাল উৎপাদনে অন্যতম নাম আগরওয়াল মডার্ন রাইস মিল। আমাদের ঠিকানা হরিশ্চন্দ্রপুর, মালদা, পশ্চিমবঙ্গ। যোগাযোগ ৯৪34055205 এবং ৯৭৩৪১২০৮৪। হোয়াটসঅ্যাপ ৯৭৩৩০৬৩৬৮১। একদমই তাই আনন্দবাবু, এই যে আপনি যেটা বলছেন যে গত 15 বছরে এই রাজ্যের মানুষ কিছু পায়নি, সেভাবে কর্মসংস্থানও সেভাবে হয়নি। একটা সময় ছিল 2014 সালে যখন নরেন্দ্র মোদী যে ক্ষমতায় আসেন, সেই সময় কিন্তু একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। সেটাই বা কোথায় গেল? পাল্টা প্রশ্ন তো তুলছে তৃণমূল কংগ্রেস। দেখুন, চাকরি তো হচ্ছে, কেন্দ্র সরকারের অনেক চাকরির ব্যবস্থা রয়েছে। আজকে দেখুন বিভিন্ন জায়গাতে রোজগার মেলাগুলো হচ্ছে, তাতে কিন্তু বাংলারও লক্ষ লক্ষ বা সারা দেশের লক্ষ লক্ষ সব যারা শিক্ষিত যুবক বেকার যারা রয়েছে তারা কিন্তু চাকরি পাচ্ছেন। কিন্তু আমরা এই রাজ্যে দেখছি এই রাজ্যের যে চাকরির যে আর বেহাল দশা, সেটা কিন্তু আমরা দেখছি কেন্দ্র সরকারের তুলনায় কম হলেও সে চাকরি কিন্তু হচ্ছে, এরকম চাকরি বন্ধ হয়ে যায়নি। কিন্তু আমরা এই রাজ্যে দেখছি যে এখানটায় সমস্ত কিছু চাকরিতে নিয়োগ বলতে নামমাত্র, আর যেটুকু বা হচ্ছে সেটাও এতই দুর্নীতি হচ্ছে যে মানুষ এখানটায় আজকে এই ভর্তির যে নিয়োগ প্রক্রিয়ার যে ফর্ম ফিল সেগুলো করতেও মানুষ কিন্তু দুবার ভাবছে। আজকে 26,000 শিক্ষক তাদের চাকরি কিন্তু চলে গেল এই রাজ্য সরকারের বড় বড় নেতা মন্ত্রীদের দুর্নীতির কারণে। তবে স্বাভাবিকভাবে কেন্দ্র সরকার গোটা দেশের উন্নয়ন করার জন্য চেষ্টা করছে, দেশের অগ্রগতি উন্নয়ন হচ্ছে। আজকে গোটা দেশ পৃথিবীর মধ্যে 3য় বৃহত্তম অর্থনৈতিক দেশের মধ্যে পরিণত হচ্ছে। স্বাভাবিকভাবে আমাদের কেন্দ্র সরকারের অধীনে যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন হচ্ছে, সেগুলো কাজও হচ্ছে। আপনারা এই দেখুন, আমরা যে অফিসের পাশে আছি, বড় বড় ফ্লাইওভার হোক, বড় বড় রাস্তা হোক, সেগুলো কিন্তু করছে। আমাদের এখানকার এয়ারপোর্ট 3,000 কোটি টাকা দিয়ে সেটা কেন্দ্র সরকার করছে। আমাদের মেডিকেল কলেজ সেটা প্রায় 150 কোটি টাকা দিয়ে সেটা সুপার স্পেশালিটি ব্লক তৈরি করা আছে। আমাদের এখানটাতে এনজিপির যে রেল স্টেশন 350 কোটি টাকা দিয়ে করা হচ্ছে। তো কেন্দ্র সরকার অনেক কিছুই করছে। সাধারণ বেকার যুবক যুবতীদের চাকরির থেকে শুরু করে দেশের বিভিন্ন পরিকাঠামো খাতে যে উন্নয়ন সেগুলো আমরা করছি। কিন্তু রাজ্য সরকার 15 বছরে উল্লেখযোগ্য সেরকম কিছুই করেনি। যতটুকু করেছে তারা দুর্নীতি করেছে এবং মানুষকে ঠকিয়ে নিজেদের পকেট কী করে ভরা যায় সেই কাজটা তারা করেছে। সেজন্য বিভিন্ন নেতা মন্ত্রী তাদেরকে এই সমস্ত দুর্নীতি কেলেঙ্কারির দায়ে তাদেরকে জেলও খাটতে হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা কেন্দ্র সরকার গোটা দেশের এত বড় একটা পপুলেশন আমাদের দেশে সবার ব্যবস্থা করছে, বিভিন্ন ধরনের প্রকল্প, স্কিল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া এগুলোর মাধ্যমেও অনেক ধরনের কাজ করছে, মানুষকে স্বনির্ভর করার জন্য চেষ্টা করা হচ্ছে। আগামী দিনে সেটা আরও হবে। এবং বাংলায় যদি বিজেপির সরকার হয় তাহলে বাংলার যে বেকার যুবক যুবতীরা রয়েছেন তাদের পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে, তাদের সেটা বন্ধ হবে। তারা নিজেদের রাজ্যেই কর্মসংস্থানের সুযোগ পাবেন। এই রাজ্যে কোনো কলকারখানা নেই, মুখ্যমন্ত্রী চপ শিল্প, ঢপ শিল্প এইসব তৈরি করছে। তো স্বাভাবিকভাবে বাংলাতেও যাতে সত্যিকারের শিল্প কারখানা তৈরি হয়, বাংলার ছেলেমেয়েরা যাতে সরকারি হোক বা বেসরকারি হোক তারা যাতে নিজেদের কাজটা করতে পারে, তারাও যাতে বেসরকারি বা সরকারি ক্ষেত্রে অন্তত 30,000 50,000 টাকা বেতনের চাকরিটা করতে পারে, সেই চেষ্টাটা আমাদের সরকার করবে। পূর্ব মেদিনীপুরে প্রথমবার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ আধুনিক ক্যাথ ল্যাব পরিষেবা দিচ্ছে 220টি বেড সম্পন্ন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি কার্ডিয়াক কেয়ার নেওয়া হয়। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রেডিও ফ্রিকোয়েন্সি পেসমেকার বসানোর মতো হৃদযন্ত্রের একাধিক চিকিৎসার সুপরিকাঠামো রয়েছে। এ গ্রেডেড হাসপাতালে নগদ মূল্য ছাড়াও যে কোনো স্বাস্থ্য বীমার দ্বারা চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা
চণ্ডীপুর মাঠ, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর। চণ্ডীপুর থানার ঠিক বিপরীতে। যোগাযোগ নাম্বার 7278432221, 7797998405 এবং 9593110873। একদমই। রাজ্যের মুখ্যমন্ত্রীকে চপ শিল্প, ঢপ শিল্প ইত্যাদি ইত্যাদি আপনারা বলছেন বটে। দেখুন, আপনাদের যারা নেতা নেত্রী তারা রয়েছেন সিঙ্গুরে, আপনারা জানেন যে টাটাদের ন্যানো কারখানা করবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাম সরকারের আমলে চুক্তিও হয়েছিল, তারপরে যেভাবে জমিটা নিয়েছিল তার বিরুদ্ধে লড়াই হয়েছিল এবং সিঙ্গুর আন্দোলনেই শেষ পর্যন্ত কিন্তু বামেদের সরকারের পতন হয়। এবং সেই দিন এই সিঙ্গুর থেকে সার্চ লাইট দেখিয়ে গুজরাটের সানন্দে নিয়ে গিয়েছিলেন এই টাটাদেরকে কারখানা গড়বার জন্য, ন্যানো কারখানা গড়বার জন্য সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন তিনি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। এরপরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। গঙ্গার ওপর দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। মানুষ আশা করেছিল 2026-এ রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সিঙ্গুরে টাটাদের যে মাঠে নরেন্দ্র মোদী জনসভা করবেন সেখান থেকে হয়তো রাজ্যের শিল্প নিয়ে কিছু একটা ঘোষণা করবেন। নেতারা কিন্তু বিজেপির প্রতিশ্রুতি দিয়েছিল যে নিশ্চয়ই মোদীজি আসছেন, টাটাদের নিয়ে আসবেন। আলটিমেটলি শিল্পের কিন্তু উচ্চারণ করলেন না, শুধু বললেন রাজ্যের ল অ্যান্ড অর্ডার ঠিক হোক। সিঙ্গুরের মানুষ তো নিরাশ হয়েছে, কি বলবেন? দেখুন, এরকম কোনো বিষয় নেই। প্রধানমন্ত্রী যখন কোথাও আসেন বা সভা করতে আসেন, তিনি ভাবনা চিন্তা করেই বলেন। নিশ্চিতভাবে সিঙ্গুরেও হয়তো অনেক মানুষ আশা করেছিল শিল্প নিয়ে প্রধানমন্ত্রী কিছু বার্তা দেবেন, কিন্তু নিশ্চিত থাকুন বাংলায় বিজেপি সরকার পরিবর্তন হলে প্রধানমন্ত্রী যেমন গোটা দেশের উন্নয়ন বিকাশ করছেন, সবকা সাথ সবকা বিকাশের নারা তিনি যেমন দিয়েছেন সেটাকে প্রতিপালনও করছেন, তো স্বাভাবিকভাবে বাংলাতেও শিল্পের জোয়ার আসবে। বাংলায় যে শিল্পগুলো ধুঁকছে, কারণ শুধুমাত্র সিঙ্গুরে টাটার কারখানা বা সানন্দে চলে গেছে সেটুকু বিষয় না, বাংলাতে আরও অনেক শিল্প কারখানা রয়েছে যেগুলো ধুঁকছে বা বন্ধ হয়ে গেছে। সেই মৃতপ্রায় শিল্পগুলোরও পুনরুজ্জীবন করার জন্য নিশ্চিতভাবে আমাদের সরকার সেই বিষয়ে চিন্তাভাবনা করাবে এবং প্রধানমন্ত্রীর নিশ্চয়ইভাবে তার পরামর্শে বা তার নির্দেশে সমস্ত কাজগুলো করাবে। সময়ের অপেক্ষা করে নিশ্চিতভাবে বাংলাতেও শিল্প পরিকাঠামো বিষয়ে আমরা অনেক উন্নয়ন করব এবং বাংলার মানুষকে সেই বাংলার যে শিল্প মহল যারা বাইরের থেকে আসবেন, সে অন্যান্য দেশীয় শিল্প মহল হোক বা বিদেশি শিল্প হলো, তারাও বাংলায় নিজেদের শিল্প ভালোভাবে করতে পারবেন, এটুকু আমরা আশ্বাস দিতে পারি। কারণ এখানটাতে শিল্প করার প্রতিবন্ধকতা বলতে এখানটায় যে দুর্নীতি চলছে, যে কাটমানি খাওয়ার ব্যবস্থা এবং এখানটায় যে সিন্ডিকেট রাজ, সেগুলো আমরা বন্ধ করব এবং বাংলাতেও বাইরের থেকে অনেক শিল্পপতিরা তারা এখানটায় একেবারে বিনা বাধাতে এবং এই বাংলার মানুষের স্বার্থে তারা এখানে শিল্প কারখানা স্থাপন করবেন এবং তাতে বাংলার যুবক যুবতী এবং বাংলার মানুষের অনেক লাভ হবে বলে আমরা বিশ্বাস করি। রাজ্যে বিভিন্ন প্রকল্প রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, যুবসাথী রয়েছে, স্বাস্থ্যসাথী রয়েছে। এই যে প্রকল্পের সুবিধাগুলো মানুষ পাচ্ছে, রাজ্যবাসী পাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টেরও অনেক এইরকম প্রকল্প রয়েছে। সেই প্রকল্পগুলি সম্বন্ধে অনেক মানুষ, বিশেষ করে রাজ্যের গরিব গুরব মানুষ, গ্রামাঞ্চলের মানুষ, তারা ওয়াকিবহাল নয়। সেই প্রকল্পগুলির সুফল যাতে তারা পায় বা সেটা নিয়ে প্রচার করবার দায়িত্বও কি বিজেপির কর্মী সমর্থকদের থাকে না? তাহলে তো অনেক বেশি সুফল রাজ্য বিধানসভা নির্বাচনে আপনারা পেতে পারতেন। আনন্দময় বাবু, নিশ্চয়ই আমরা তো চাই যে কেন্দ্র সরকারের হোক বা রাজ্য সরকারের হোক, যে সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে সাধারণ গরিব মানুষদের জন্য সেগুলোর সুফল তারা পান। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু চান না যে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের যে সুফলগুলো রয়েছে সেগুলো বাংলার মানুষ পান। কারণ আপনারা সবাই জানেন যে গোটা দেশ জুড়ে প্রায় 130 কোটি মানুষ যেখানটাতে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের সুযোগ পাচ্ছে, সেখানে বাংলার 10 কোটি মানুষকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বঞ্চিত করে রেখেছেন। কারণ আমরা সবাই জানি এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে বেহাল। এই রাজ্য থেকে মানুষকে বিভিন্ন রাজ্যে, দিল্লি হোক, কোথাও বোম্বে হোক, চেন্নাই হোক, ব্যাঙ্গালোর হোক যেতে হচ্ছে ট্রিটমেন্ট করার জন্য। কিন্তু আমাদের রাজ্যের এই স্বাস্থ্য পরিষেবা বেহাল হওয়ার পরেও আমাদের এই কেন্দ্রীয় যে একটা ভালো প্রকল্প, যে 5 লক্ষ টাকার বিনামূল্যে পরিষেবা চিকিৎসা খাতে ব্যবস্থা এটা কেন্দ্র সরকার করেছে, সেখান থেকে বাংলার জনগণকে বঞ্চিত করেছে। আমরা বাংলার সমস্ত মানুষকে বলছি, আমাদের বিজেপি সরকার আসলে আপনাদের প্রত্যেককে 3 মাসের মধ্যে এই সুফল আপনারা সবাই পাবেন। চিকিৎসা ক্ষেত্রে একটা নতুন নয়া দিগন্ত এই বাংলার মানুষের জন্য উন্মোচন হবে। এর সাথে সাথে কেন্দ্রীয় সরকারের যে কিষাণ সম্মান নিধির প্রকল্প, সেখান থেকেও বাংলার 20 লক্ষ কৃষককে বঞ্চিত করে রাখা হয়েছে। আমরা চাই যে বাংলায় বিজেপি সরকার আসলে নিশ্চিতভাবে বাংলার এই 20 লক্ষ কৃষকের যাতে সেই বঞ্চনা না থাকে সেটা আমরা দেবো। এবং কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, সেখান থেকেও বাংলার দরিদ্র সাধারণ মানুষকে বঞ্চিত করে রাখা হয়েছে। যাদের পাওয়ার কথা নয়, যারা যোগ্য নয়, তাদেরকে তৃণমূলের নেতাকর্মীরা দিয়ে দিচ্ছে টাকা পয়সা নিয়ে, অথচ নিজেদের স্বজন পোষণ করার জন্য, অথচ সাধারণ মানুষদের কিন্তু তা দিচ্ছে না। এবং অন্যান্য ক্ষেত্রেও যে এই রাজ্যের সমস্ত যে সাধারণ গরিব মানুষ বিভিন্ন ক্ষেত্রে যারা মানবিক ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা পাওয়ার যোগ্য, তারাও কিন্তু
সবাই সেই ভাতাগুলো পাচ্ছেন না, সেখানটা তো অনেক ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। প্রধানমন্ত্রীর বা কেন্দ্রীয় সরকারের যে 100 দিনের কাজের প্রকল্প, এত দুর্নীতি করা হয়েছে এই রাজ্যের নেতৃত্বের দ্বারা বা তৃণমূলের নেতৃত্বের দ্বারা, এই কেন্দ্র সরকার সেই টাকাটা দেওয়া বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তো স্বাভাবিকভাবে কেন্দ্র সরকারের অনেক প্রকল্প রয়েছে, রাজ্য সরকারেরও কিছু কিছু প্রকল্প রয়েছে, সেগুলোতেও অনেক ক্ষেত্রে আর তৃণমূলের নেতাদের কাটমানি দিয়ে তারপর সেই টাকাটা সাধারণ যারা গরিব মানুষ তাদেরকে পেতে হচ্ছে, হয়রানির শিকার হতে হচ্ছে। আমরা বিজেপি সরকার আসলে নিশ্চিতভাবে কেন্দ্র সরকারের যে প্রকল্পের সুবিধাগুলো রয়েছে বা রাজ্য সরকারের যে প্রকল্পের সুবিধাগুলো রয়েছে সেগুলো যাতে সবকটি যাতে রাজ্য সরকারের সাধারণ কর্মীরা, সাধারণ মানুষেরা পায়। আমি একটা ছোট্ট প্রশ্ন করব এবং এটাই আমার শেষ প্রশ্ন। মাটিগাড়া নকশালবাড়ির বেশ কিছু জায়গায় আমরা ঘুরছিলাম, বেশ কিছু জায়গায় মানুষের সঙ্গে কথা বললেন এবং তারা বললেন বিধায়ককে সবসময়, অর্থাৎ গত 5 বছরে সবসময় কিন্তু কাছে পাননি, আজকে ভোট বলে আপনি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, কি বলবেন? দেখুন, এটা সাধারণ মানুষের কথা নয়, এটা তৃণমূলের কিছু এখানকার যারা নেতা রয়েছে বা তৃণমূলের যারা কর্মী রয়েছে, তৃণমূলের কিছু মানে ছিচকে এই ধরনের থাকে, তারা এই সমস্ত কথা বলছে, অপপ্রচার করছে। দেখুন, ভোট ঘোষণা হওয়ার পরে প্রায় শতাধিক এরকম আমার প্রচার সভা হয়েছে বা প্রচারের কাজে আমি বিভিন্ন গ্রামে গেছি। সমস্ত জায়গাতেই মানুষের যে প্রবল উৎসাহ উদ্দীপনা, মানুষের সুখে দুঃখে 5 বছর পাশে আমি থেকেছি বলেই আজকে মানুষের কিন্তু সেই ভালোবাসা, সেই আশীর্বাদটা আমি পাচ্ছি। স্বাভাবিকভাবে এরকম কথা সাধারণ মানুষের কথা না, সাধারণ মানুষের আশীর্বাদ, সাধারণ মানুষের ভরসা সবসময় আমার পাশে আছে। এবং আমি এটুকু আপনাদের বলতে চাচ্ছি যে আগামী যে 23 তারিখে নির্বাচন হবে এবং 4 মে যে ফল হবে, তাতে আপনারা দেখতে পাবেন যে এই এলাকার মানুষ আমাকে কতটা পাশে পেয়েছেন, তার প্রতিফলন নিশ্চয়ই ভোট বাক্সে হবে। এবং ভোট বাক্সের রেজাল্টের পরেই সত্যিকারের মূল্যায়নটা তখনই হবে। তৃণমূল কংগ্রেস যতই এই ধরনের অপপ্রচার করার চেষ্টা করুক না কেন, সেটা ফলদায়ী কখনোই হবে না। তৃণমূল কংগ্রেস বুঝতে পেরে গেছে যে তাদের এখানটায় যে ক্যান্ডিডেট বা তাদের যে দল এখানটায় নিশ্চিতভাবে হেরে যাবে। সেজন্য বিজেপির ক্যান্ডিডেটের বিরুদ্ধে অন্য কিছু আর বলার উপায় নেই বলেই আজকে তারা এই সমস্ত বলার চেষ্টা করছে। দেখুন, এখানটায় তৃণমূল কংগ্রেসের যিনি এখন প্রার্থী, তিনি 10 বছর এখানটায় এমএলএ ছিলেন, তিনি একটা কার্যালয় বা বিধায়ক অফিস এখনও এখানে খুলতে পারেননি। আমি এখানটায় এমএলএ হওয়ার পরে দুটো এমএলএ অফিস আমার এই একটা মাটিগাড়া ব্লকে, একটা নকশালবাড়ি ব্লকে আমি খুলেছি। মানুষের যত কাছে যাওয়ার চেষ্টা সেটা আমি করেছি এবং মানুষকে কখনোই আর আমার কাছে ছুটতে হয় না, আমি মানুষের কাছে ছুটে যাই। এখানটাতে কখনোই কোনো আপদ বিপদ হলে, মানুষের কোনো প্রয়োজন হলে আমি তাদের কাছে পৌঁছে যাই। নকশালবাড়ি বাজারে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল, সেখানটাতেও তাদের পাশে খুব দ্রুত পৌঁছানো, তাদেরকে সহযোগিতা করা, সেটা আমি করেছি। যেখানেই যেই ধরনের কখনো হাতির আক্রমণে কেউ মারা যাক, তাদের পরিবারের পাশে দাঁড়ানো, কোথাও রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যাক, তাদের পরিবারের পাশে দাঁড়ানো, কোথাও জলে ডুবে কেউ মারা যাক সেখানটাতেও পৌঁছে যাওয়া, কোথাও বালু চাপা পড়ে আমাদের বালসন নদীতে 3টি বাচ্চা মারা গেছিলো সেখানটায় পৌঁছে, সমস্ত ক্ষেত্রে যেখানটায় মানুষের প্রয়োজন সেখানটায় পৌঁছে গেছে। মানুষ যেখানটায় আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সে দুর্গাপূজা হোক, ছট পূজা হোক, কালী পূজা হোক, সমস্ত জায়গাতে মানুষ আমাকে পেয়েছে। যে কোনো এই বিভিন্ন জায়গাতে দেখবেন সারা বছর ধরে কোথাও এই ধরনের নাম সংকীর্তন, অষ্টপ্রহর, কোথাও পুরাণ, এই ধরনের অনুষ্ঠান চলতে থাকে। সমস্ত জায়গাতে মানুষ আমাকে যেখানে ডাকে আমি মানুষের ডাকে সাড়া দিই এবং মানুষের পাশে থাকি বলেই আজকে আমিও যখন মানুষের পাশে এই ভোটের প্রচারে যাচ্ছি, তাদের আশীর্বাদ এবং তাদের স্নেহ আমি পাচ্ছি। নিশ্চিতভাবে এটাই আমার আগামী দিনে তাদের আশীর্বাদকে নিয়েই আগামী দিনে যে জয়ের আমাদের পথ, সেটা আরও মসৃণ হবে বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ আনন্দময় বাবু। কথা বলছিলাম মাটিগাড়া নকশালবাড়ির সংরক্ষিত আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী আনন্দময় বর্মনের সঙ্গে, এবং তিনি বললেন এবং জোর গলায় দাবিও করলেন কিন্তু যে আসন্ন নির্বাচনে এই কেন্দ্র থেকে তিনি জয়ী হবেন এবং 4 তারিখ সার্টিফিকেটটা তিনি কিন্তু তুলবেন। এরপর কিন্তু আমরা আবারও আসবো তার কাছ থেকে, কারণ সেই সময় কোন কাজ, এই গত 5 বছরে যে অপূর্ণ কাজ যা করতে পারেননি সেটা নিশ্চয়ই ফার্স্ট প্রেফারেন্স দেবেন এবং সেটা কোনটা সে বিষয় নিয়ে আরও আলাপ আলোচনার অবকাশ অবশ্যই রয়েছে। আজ এ পর্যন্তই, দেখতে থাকুন সংবাদ শিরোনাম।